আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। যৌথ বাহিনীর ৩ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিম্মিরা মুক্ত, ৩ ডাকাত আটক, ১৮ লাখ টাকা ও ৪টি খেলনা পিস্তল উদ্ধার। ঢাকার সাথে ইসলামাবাদের সম্পর্ককে এগিয়ে নিতে পাকিস্তানকে ৭১-এর অমীমাংসিত সমস্যা সমাধানের আহ্বান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের। ভোটের তারিখ না দিয়ে প্রধান উপদেষ্টার নির্বাচন সংক্রান্ত বক্তব্য স্পষ্ট, দাবি বিএনপির। জনপ্রত্যাশা অনুযায়ী নেতাকর্মীদের কাজ করার আহ্বান তারেক রহমানের। এবং জাতীয় পরিচয়পত্র সংশোধনকে কেন্দ্র করে ঘুষ লেনদেনের চক্র দুদকের জালে। আগামী ৩ মাসের মধ্যে সংশোধিত হবে প্রায় ৪ লাখ এনআইডি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যৌথ বাহিনীর ৩ ঘণ্টার শ্বাসরুদ্ধকর সফল অভিযানে মুক্তি পেয়েছেন ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংক জিঞ্জিরা শাখার জিম্মিরা। অবরুদ্ধকারী ৩ ডাকাতকে আটক করেছে যৌথ বাহিনী। এদের মধ্যে ২ জন ছাত্র এবং অপরজন গাড়ি চালক। সংবাদ সম্মেলনে ঢাকা জেলার পুলিশ সুপার জানান, আটককৃতদের কাছ থেকে নগদ ১৮ লাখ টাকা, ৪টি খেলনা পিস্তল, ২টি চাকু ও একটি লোহার পাইপ উদ্ধার করা হয়েছে। অপ্রাপ্তবয়স্ক ২ ছাত্রের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আইনগত দিক খতিয়ে দেখার পর। মিজান শাহজাহানের রিপোর্ট। দুপুর ২টা থেকে বিকাল ৫টা, শ্বাসরুদ্ধকর ৩ ঘণ্টা। রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাত ঢুকেছে এমন মাইকিংয়ের পর আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। 999-এ ফোন পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও ডিএমপি সোয়াত টিম। তালা মেরে দেওয়া তার কি কেচে কেটে যেহেতু মনে করেন কিছু নিতে পারেন, এটাও একটা পরিকল্পনা হয়তো ছিল। নাহলে এই গণবসতি জায়গায় একটা ব্যাংকে দিনে দুপুরবেলা ডাকাতি করাটা মানে আমাদের কাছে, যে আমরা এলাকার বাসিন্দা হিসাবে আমার কাছে একটা দুঃখজনক ব্যাপার। প্রশাসনের কাছে আমাদের এটাই দাবি যে এরকম ভবিষ্যতে যেন আমাদের কেরানীগঞ্জে এরকম না হয়। ব্যাংকে জিম্মি করে রাখা হয় 10 কর্মকর্তা ও 6 গ্রাহককে। আসামিদের দাবি, একজন রোগীর চিকিৎসার জন্য টাকা নিতে এসেছে তারা। সব দাবি মেনে নেওয়া হবে এমন আশ্বাস দিয়ে মোবাইল ফোনে তাদের সাথে কথা বলেন পুলিশের আইজিপি। প্রত্যেকটা অস্ত্রই ছিল হলো খেলনা অস্ত্র, টয়। কারণ ওরা বলেছিল যে একজন মৃত্যু শয্যায় একটা রোগীকে, কিডনি পেশেন্টকে বাঁচানোর জন্য তাদের টাকা দরকার, এই টাকাটা তারা দিতে চায় সেখানে। তো ওইটা জন্য আমরা বললাম, ওকে, তোমরা যে টাকাটা নিয়েছো বা নিতে চাও এখান থেকে নিয়ে আমরা পৌঁছাই দিব। তারপরে তোমরা নিজেদের ঝুঁকি নিবা না, জীবনের ঝুঁকি নিবা না, এবং আমাদের এখানে যাদেরকে তোমরা জিম্মি করেছো, যে সাধারণ মানুষ যারা এখানে জিম্মি হয়েছে, তাদেরও যেন কোনো রকমের ক্ষতি সাধন না করা হয়। কেরানীগঞ্জ মডেল থানায় সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরো বলেন, আসামিদের একজন ৭ম শ্রেণীর শিক্ষার্থী ও একজন পাঁচপাড়া হাফেজ মাদ্রাসার ছাত্র। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আইনি দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। ওরা হলো আন্ডার এজ, তো ওদের ফিউচার, তারপরে সবকিছু আইনগত সবকিছু কোনটা সাপোর্ট করে, কিভাবে আমরা নিব, এগুলো একটু আমরা চিন্তা ভাবনা করে সবকিছু আইনের আমরা প্রক্রিয়া করছি। আমাদের এই সমস্ত প্রসিডিউর মেনটেন করব। ইউটিউবে মুভি দেখে অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে এসব তরুণ বিপদগামী হয়েছে বলে ধারণা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। মিজান শাহজাহান, এটিএন বাংলা, কেরানীগঞ্জ, ঢাকা। জুলাই আগস্টে গণহত্যা ধামাচাপা দিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছিল বলে স্বীকারোক্তি দিয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদে তিনি একথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিকে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ 3 পুলিশ কর্মকর্তাকে সেফ হোমে 1 দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। এছাড়া গণহত্যা মামলায় 7 জনের বিরুদ্ধে তদন্তের প্রতিবেদন দিতে 20 ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে। হুমায়ুন চিশতির আরও একটি রিপোর্ট। জুলাই আগস্টের গণহত্যার মামলায় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান সহ 7 জনকে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। সকাল 9:45টায় কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। এদিন গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য থাকলেও শুনানিতে তদন্ত শেষ করতে 2 মাস সময় বাড়ানোর আবেদন এবং সাবেক আইজিপি মামুন সহ 3 পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রার্থনা করে প্রসিকিউশন।
আদালত জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়ার পাশাপাশি তদন্ত শেষ করতে আরও 2 মাস সময় দেন। তাদের কাছে সংরক্ষিত যে সমস্ত তথ্যাদি আছে এবং তাদের ব্যাপারে আমরা তদন্ত সংস্থা যে সমস্ত তথ্যাদি পেয়েছে সেগুলো যাচাই করা, সেগুলোর ব্যাপারে তাদের বক্তব্য গ্রহণ, তাদের মোবাইল ফোনগুলো চেক করা, মোবাইল ফোনের মধ্যে সেগুলো ফরেন্সিক করা, সেগুলোর জন্য সেগুলোকে চাওয়া, এই বিষয়গুলোর মাধ্যমে আমরা তদন্তে প্রাপ্ত তথ্যাদি ক্রস চেক করা এবং তাদের বক্তব্যটা জানা, এগুলো আমাদের জন্য জরুরি। সেই কারণে আমরা তাদের জিজ্ঞাসাবাদ করব। চিফ প্রসিকিউটর জানান, জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সেখানে সে স্বয়ং স্বীকারোক্তি দিয়ে বলেছে বা নিজে স্বীকার করেছে, সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা আসার পরে তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দিয়ে আইআইজি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে, এই গেটওয়েদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। সেই গ্রুপে সরাসরি নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো, এবং তাদেরকে এটা এনশিওর করতে বলা হয় যে করার পরে আবার জানাও যে ইট ইজ ডান। বিটিসিএল আছে এবং বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি, এরাও চিঠি দিয়ে জানিয়েছে যে তারা কার কার নির্দেশে এটা বন্ধ করেছে। জুলাই আগস্ট গণহত্যার অনেক সম্ভাব্য সাক্ষীকে টার্গেট করে হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেন চিফ প্রসিকিউটর। বিচারে কেউ বাধা দিলে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। তাদের নিরাপত্তা দিতে যদি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয়, তাদের বিরুদ্ধে কিন্তু আমরা অ্যাকশনে যাব। এদিকে ট্রাইব্যুনালের বিচারের বৈধতা নিয়ে আবেদন করেছেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। এ বিষয়ে শুনানি হবে 20 জানুয়ারি। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা ইসলামাবাদ সম্পর্ক উন্নয়নে 1971 সালের ইস্যুগুলো নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কায়রোতে অনুষ্ঠিত D8 সম্মেলনের সাইডলাইন বৈঠকে ব্যবসা বাণিজ্য এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিনিধি দল বিনিময়ের মাধ্যমে দুদেশের সম্পর্ক জোরদারে একমত হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এ সময় চীনী শিল্প, ডেঙ্গু ব্যবস্থাপনা ও সার্ককে আরও কার্যকর করতে আলোচনা করেন তারা। বৈঠকে 2026 সালের মাঝামাঝি বা তার আগে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় সংস্কার প্রক্রিয়ার কথা তুলে ধরেন ডক্টর ইউনূস। পাক প্রধানমন্ত্রী জানান, 1974 সালের ত্রিপক্ষীয় চুক্তিতে বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের বিষয়গুলো মীমাংসিত হয়েছে। এর বাইরে অমীমাংসিত কোনো বিষয় থাকলে তা দেখার কথা জানান তিনি। একই সাথে ডেঙ্গুর প্রাদুর্ভাবে বাংলাদেশে মৃত্যুর ঘটনায় শোক জানান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এ বিষয়ে পাকিস্তানের অভিজ্ঞতাকে কাজে লাগানোর কথা বলেন তিনি। বৈঠকে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেয় ধন্যবাদ জানান ডক্টর ইউনূস। আশা করেন বাংলাদেশ, পাকিস্তান এই প্রচেষ্টা অব্যাহত রাখবে। ডিজিটাল বিপ্লবের পূর্ণ সুবিধা গ্রহণের মাধ্যমে ছেলে মেয়েদের দক্ষ করে তুলতে বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রভাবচালিত সংযোগ স্থাপন এবং সমবায় শিক্ষা প্রবর্তনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কায়রোতে D8 ভুক্ত দেশগুলোর 11তম সম্মেলনে দেয়া ভাষণে রাষ্ট্র ও সরকার প্রধানদের সামনে 2টি কর্মপরিকল্পনা তুলে ধরেন তিনি। ডক্টর ইউনূস বলেন, D8 সদস্য রাষ্ট্রগুলোকে অবশ্যই উদ্যোক্তাদের এবং উচ্চশিক্ষাকে আজকের তুলনায় অনেক কাছাকাছি নিয়ে আসতে হবে। D8 দেশগুলোকে তাদের ছেলে মেয়েদের অর্থনীতির নেতা হবার জন্য জায়গা তৈরি করতে শিক্ষা পুনরায় উদ্ভাবন করার কথা বলেন তিনি। D8 শীর্ষ সম্মেলনের তাৎপর্য তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, এই জোটের নেতারা এমন এক সময় মিলিত হয়েছেন যখন বিশ্ব অভূতপূর্ব এক চ্যালেঞ্জ প্রত্যক্ষ করছে, ইঙ্গিত দিচ্ছে অনেক সুযোগে। অনুষ্ঠানে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি, D8 মহাসচিব সহ জোট রাষ্ট্রের নেতারা উপস্থিত ছিলেন। To let us build and deepen functional, impact-driven connects between our universities and equivalent knowledge institutions, particularly focused on preparing boys and girls into entrepreneurs rather than job seekers, which we do now. We have to bring the entrepreneurship and higher learning much closer than what it is today. Our aim should be to generate knowledge that can produce global business and industry leaders from D8 countries, successfully navigating in the fiercely competitive global market. ভোটের তারিখ উল্লেখ না করে প্রধান উপদেষ্টার নির্বাচনী বক্তব্য একেবারেই অস্পষ্ট বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধান উপদেষ্টা ও তার প্রেস সচিবের বক্তব্য পরস্পর বিরোধী ও সাংঘর্ষিক। রাজনৈতিক দল ও অন্যান্য অংশজনের সাথে আলোচনা করে দ্রুত নির্বাচনের তারিখ দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। আরও জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব।
চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, বিএনপি মনে করে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে তার বক্তব্যে নির্বাচনের সম্ভাব্য সময়ের কথা বললেও রোডম্যাপ সম্পর্কে সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেননি। সময়সীমা নিয়ে ডক্টর ইউনূস ও তার প্রেস সচিবের বক্তব্য সাংঘর্ষিক দাবি করে মির্জা ফখরুল বলেন, জনগণ এ বিষয়ে সুনির্দিষ্ট বক্তব্য প্রত্যাশা করে। আমরা যেটা আশা করেছিলাম যে চিফ অ্যাডভাইজার সুনির্দিষ্ট একটা সময়ের মধ্যে একটা রোড ম্যাপ দিয়ে দেবেন, সেটা তিনি দেননি। এটা আপনারা আমাদেরকে কিছুটা হতাশ করেছে, একই সঙ্গে জাতিকেও কিছুটা। আর তারপরে তার প্রেস সচিব যে কথা বলেছেন, এই কথাটা আবার সাংঘর্ষিক কথা হয়ে গেছে। 25-এর শেষের দিকে অথবা আপনার 26-এর প্রথম দিকে চিফ অ্যাডভাইজার বলেছিলেন, আর উনি বলছেন যে জুনের মধ্যে নির্বাচন হবে। তো এক্স্যাক্টলি আমরা বুঝতে পারছি না যে কোনটা সঠিক। তিনি বলেন, যেহেতু নতুন নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে, এখন ভোট বিলম্বের প্রয়োজন নেই। নির্বাচন কেন্দ্রিক সংস্কার করে দ্রুত নির্বাচন সম্পন্ন করা উচিত। ইলেকশন কমিশন গঠন হয়ে গেছে, সুতরাং ইলেকশন পরিচালনা করবার, কন্ডাক্ট করবার জন্য তার প্রস্তুতি নেওয়ার, তো সেই ধরনের কোনো প্রবলেম তো নাই। সুতরাং অতি দ্রুত সেটা করা সম্ভব। নির্বাচনের সুনির্দিষ্ট সময়ে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীদারের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা উচিত। সংবিধানের ৫ম সংশোধনী সংক্রান্ত হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, এ রায়ে প্রতিষ্ঠিত হয়েছে নির্বাচিত সংসদই সংবিধান সংশোধনের উপযুক্ত ফোরাম। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনের পুলসিরাত পার হতে হলে জনগণের সমর্থন ধরে রাখতে নেতাকর্মীদের সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মানিকগঞ্জ, নরসিংদী ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, দল ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই, তাই সবাইকে সজাগ থাকতে হবে। তারেক রহমান বলেন, সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করতে হলে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। অনেক ত্যাগ তিতিক্ষার পর দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠায় সামনে আরও পরীক্ষার জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তারেক রহমান। মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে উল্লেখ করে নেতাকর্মীদের জনপ্রত্যাশা অনুযায়ী কাজ করার তাগিদ দেন তিনি। প্রিয় সহকর্মীবৃন্দ, ষড়যন্ত্র যেহেতু থেমে নেই, আপনারা গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, হত্যার শিকার হয়েছেন, জেল জুলুমের শিকার হয়েছেন, গায়েবী মামলার শিকার হয়েছেন, দিনের পর দিন পালিয়ে থাকতে হয়েছে, জঙ্গলে থাকতে হয়েছে, ধান খেতে আপনাদেরকে থাকতে হয়েছে অত্যাচার নির্যাতনের কারণে। আপনারা সেই পরীক্ষা দিয়ে পার হয়ে এসেছেন। সামনে পরীক্ষা কিন্তু শেষ হয়ে যায়নি, সামনে পরীক্ষা আরও আছে। এটি এমন একটি যুদ্ধ, এটি জনগণের পক্ষের যুদ্ধ, এটি গণতন্ত্রের পক্ষের যুদ্ধ, এটি স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের যুদ্ধ। এই যুদ্ধে যদি জয়ী থাকতে হয়, অনবরত আমাদেরকে সংগ্রাম চালিয়ে যেতে হবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে রংপুরে দেয়া বক্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি মনে করেন, বিচারের আগে দলটির রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ নেই। রাজধানীর আসাদ গেটে নিজ অফিসে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। এর আগে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে বাধা নেই এমন খবর গণমাধ্যমে এলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই বক্তব্য প্রত্যাখ্যান করেন। আমি বলেছি যে এই বিষয়টা নির্বাচন কমিশনের বিষয়, এবং যে যারা আইন কানুন বিধিবিধান মেনে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে তাদের ব্যাপারে আমি বাধা দেখছি না। আইসিটি আইনে অনেকগুলো মামলা হয়েছে, শেখ হাসিনা সহ অনেক আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। এগুলো শুরু হওয়ার আগে আওয়ামী লীগের পক্ষে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়া এবং নির্বাচনে অংশ নেওয়া অসম্ভব বলে আমি মনে করি। জাতীয় পরিচয়পত্র এনআইডি সংশোধনকে কেন্দ্র করে ঘুষ লেনদেনের একটি চক্র শনাক্ত করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এই কাজে জড়িত দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ। এ সময় এনআইডির মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির জানান, আগামী 3 মাসের মধ্যে প্রায় 4 লাখ এনআইডি সংশোধন শেষ করা হবে। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে।
জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কাজে ঘুষ লেনদেনের বিশাল নেটওয়ার্ক ইসিতে এমন অভিযোগে নির্বাচন কমিশনে যায় দুর্নীতি দমন কমিশন দুদকের টিম। বৃহস্পতিবার সকাল থেকে নির্বাচন ভবনের চারপাশে গতিবিধি পর্যবেক্ষণ করে সেবাগ্রহীতা সেজে। এ সময় এনআইডি সংশোধনকে কেন্দ্র করে বিপুল অর্থ লেনদেনের প্রমাণ পায় দুদক। কম্পিউটারের দোকান, আনসার, দালাল, পুলিশ সদস্য থেকে শুরু করে কমিশনের কর্মকর্তারাও এতে জড়িত রয়েছেন বলে জানান দুদক কর্মকর্তারা। এনআইডি কারেকশনের বিষয়ে ঘুষ লেনদেনের একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে। তো নেটওয়ার্কটা আসলে ওই যে বাইরে দোকানে আপনার যারা দোকানদার আছে বাইরে কম্পিউটার দোকান থেকে শুরু করে মাঝখানে দালাল, এখানে আনসার, পুলিশ সদস্য থেকে ওই কমিশনের মধ্যে কর্মকর্তারা জড়িত হয়। তো আমরা ইনিশিয়ালি যারা প্রাইমারি হ্যান্ডে যারা কাজ করে তাদেরকে আমরা আইডেন্টিফাই করছি। এখন তাদের নাম্বার থেকে তারা কার সাথে যোগাযোগ করছে, তাদের সাথে যোগাযোগ করেছে, এভাবে চ্যানেল ওয়াইজ যা হচ্ছে আর কি। এনআইডির মহাপরিচালক এএসএম হুমায়ুন কবিরের সাথে এই বিষয়ে আলোচনা করে দুদকের টিম। এনআইডি সংশোধনে ক্র্যাশ প্রোগ্রাম পরিচালনা করবেন বলে জানান মহাপরিচালক। 3,78,000 আবেদন পেন্ডিং আছে এবং এই পেন্ডিংটাই হচ্ছে সম্ভবত এই দুর্নীতির একটা বড় সুযোগ, কারণ মানুষ দুর্দান্ত সাফার করে। নির্বাচন কমিশন সচিবালয়ের কেউ জড়িত থাকে, তাদের বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়া আমরা তা নিব। টাকা পয়সা লেনদেনের একটা ব্যাপক বিষয় ওনারা জানতে পেরেছেন। তো যেহেতু এটা প্রকল্পের লোকজনের সাথে জড়িত, সেজন্য আমি বলেছি যে আপনারা প্রকল্পের সাথে কথা বলেন। প্রকল্পের সাথে কথা বলার পরে আমাদের কাছ থেকে আপনাদের যে সাপোর্টগুলো লাগে আমরা সেই সাপোর্টগুলো আপনাদেরকে দিব। এনআইডি বাণিজ্য করে ইসির কর্মকর্তাদের কেউ কেউ বিপুল অর্থ সম্পদের মালিক হয়েছেন বলে খবর উঠে আসে বিভিন্ন সংবাদ মাধ্যমে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিকেলে দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। তিনি জানান, ওবায়দুল কাদের ও সাবেক সচিব এবিএম আমিনুল্লাহ নুরির বিরুদ্ধে 137টি বাস ক্রয়ে অনিয়মের তথ্য পেয়েছে দুদক। তাদের বিরুদ্ধে কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও সালমান এফ রহমানের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহার করে আইএফআইসি ব্যাংকের 1,907 কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। অন্যদিকে 1,092 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের এমডি এস আলমের 2 ভাই সহ 58 জনের নামে দুদক মামলা করেছে বলে জানান মহাপরিচালক আক্তার হোসেন। একই সঙ্গে অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বিরুদ্ধেও মামলা করেছে দুদক। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। জনাব ওবায়দুল কাদের সাবেক সড়ক পরিবহন মন্ত্রী ও এবিএম আমিনুল্লাহ নুরি সাবেক সচিবের বিরুদ্ধে 137 বাস কেনা নিয়ে কারসাজির একটি অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এছাড়া অভিযোগ সংশ্লিষ্ট জনাব সাধন চন্দ্র মজুমদারের 4 মে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির সুপারিশ করা হয়েছে এবং উক্ত সুপারিশের প্রেক্ষিতে তাদের বলি সম্পদ বিবরণী নোটিশ জারি করা হবে। আগামী ফেব্রুয়ারিতে আইএমএফ এর ঋণের চতুর্থ কিস্তির $64 কোটি পাবে বাংলাদেশ। অতিরিক্ত আরও $75 কোটি দিতেও সম্মত হয়েছে সংস্থাটি। ঢাকায় 2 সপ্তাহের পর্যালোচনা শেষে আইএমএফ এর মিশন চিফ ক্রিস পাপাজর্জিও এসব তথ্য জানান। তিনি বলেন, নানা কারণে বাংলাদেশের অর্থনীতি ভালো নেই। জিডিপি প্রবৃদ্ধি বাড়াতে ও মূল্যস্ফীতি কমাতে হবে সরকারকে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। Bangladesh has reached out to the International Monetary Fund. গত বছর মার্কিন সংস্থা আইএমএফ এর কাছে $470 কোটি ঋণ চায় আওয়ামী লীগ সরকার, যার মধ্যে 3 কিস্তিতে $231 কোটি দিয়েছে তারা। সরকার পতনের পর চতুর্থ কিস্তি পাওয়া নিয়ে শঙ্কার সৃষ্টি হয়। আগের শর্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনায় 2 সপ্তাহ বাংলাদেশে অবস্থান করেন আইএমএফ এর 10 সদস্যের প্রতিনিধি দল। তাদের কাছ থেকে আরও $75 কোটি ঋণ চায় অন্তর্বর্তী সরকার। আইএমএফ এর কর্মকর্তারা জানান, আগামী ফেব্রুয়ারিতে সংস্থাটির বোর্ড সভার পর চতুর্থ কিস্তি ও নতুন ঋণ মিলিয়ে
$140 কোটি দেয়া হবে বাংলাদেশকে। We are here now in the interim government. বাংলাদেশে গত 2 সপ্তাহ আমাদের দেয়া শর্তগুলোর অগ্রগতি পর্যালোচনা করে দেখছি, যা ইতিবাচক মনে হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে আমাদের বোর্ড সভার পর ঋণের চতুর্থ কিস্তি $64 কোটি দেয়া হবে। পাশাপাশি অতিরিক্ত যে $75 কোটি ঋণ চাওয়া হয়েছে সেটিরও অনুমোদন হবে। We are all in agreement that needs to be done. ঋণ দিলেও বাংলাদেশের অর্থনীতি ভালো নেই বলে জানান IMF এর কর্মকর্তারা। চলতি বছর জিডিপি প্রবৃদ্ধি 4% নিচে নেমেছে। মূল্যস্ফীতি বেড়ে যাওয়া ও ব্যাংকিং দুর্বলতা অর্থনীতিকে নাজুক করেছে। পরিস্থিতি উন্নয়নে বেশ কিছু পরামর্শও দেন তারা। Our institution has no political motives whatsoever. IMF রাজনৈতিক এজেন্ডা নিয়ে কাজ করে না, কোনো দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তা করে। নানা কারণে বাংলাদেশের অর্থনীতি এখন ভালো নেই। প্রবৃদ্ধি কমে গেছে, বেড়েছে মূল্যস্ফীতি। রাজস্ব আয় বাড়ানো, অপ্রয়োজনীয় ব্যয় কমানো এবং ব্যাংকিং সেক্টরের দুর্বলতা দূর করতে বেশ কিছু পরামর্শ দিয়েছি। Bangladesh Bank needs to tighten even further to curb inflation. 2026 সাল নাগাদ ঋণের সব টাকা দেবে IMF. Will be completed by মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। I am happy to take one more. চলতি শীত মৌসুমে এ পর্যন্ত নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে 5 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সরকারের রোগ তথ্য, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR। আগামী এপ্রিল পর্যন্ত নিপাহ ভাইরাসের মৌসুম চলবে জানিয়ে আক্রান্তের সংখ্যা আরও বাড়ার শঙ্কাও করছে সংস্থাটি। এজন্য শীত মৌসুমে কোন অবস্থাতেই কাঁচা খেজুরের রস পান না করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে IEDCR। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। শীত মৌসুম এলেই গ্রাম বাংলায় খেজুরের রস সংগ্রহে এভাবেই গাছ কাটেন গাছিরা। খেজুরের এই রস খায় নিপা ভাইরাস বহনকারী বাদুড়, যা পেটে গেলে সহজেই আক্রান্ত হন মানুষ। নিপা ভাইরাস পেটে যাওয়ার 7 থেকে 8 দিন পর জ্বর, সর্দি, ডায়রিয়া সহ শরীরে নানা উপসর্গ দেখা দেয়। IEDCR এর পরিচালক জানিয়েছেন 2001 থেকে 2024 সাল পর্যন্ত দেশে 348 জন এই মারাত্মক ভাইরাসে মারা গেছেন। ভাইরাল ইনফেকশনের যে উপসর্গগুলো সেগুলো ডেভেলপ করে পরবর্তীতে এনকেফালাইটিস এবং শ্বাসকষ্ট ডেভেলপ করে এবং তারপরেই রোগী আসলে মারা যায়। বেঁচে যদি যান তখন দেখা যায় যে সব ধরনের নিউরোলজিক্যাল যতগুলো সিকুয়েলি, যেমন ভুলে যাওয়া, চোখে কম দেখা, হাঁটতে ঠিক মতো না পারা, তার স্মৃতিশক্তি লোপ পাওয়া, মানে এই ধরনের অনেকগুলো উপসর্গ আছে। 24 সালে শনাক্ত 5 জন। তবে এই ভাইরাসের সম্প্রতি টিকা আবিষ্কার হয়েছে। নিপা ভ্যাকসিন কিন্তু ব্যবসায়িক কোনো ভ্যাকসিন হবে না, এটা পাওয়া যায়ই 4-5টা দেশে, আর মোস্টলি হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে। এটা একটা আমাদের আশার আলো যে আমরা কিছুটা হলেও, আমরা যদি আশা করছি 27, 28 বা 29 এর মধ্যেই যে কোনো একটা সময় হয়তোবা ভ্যাকসিনকে মাঠে আনতে পারবো। খেজুরের রস ও অর্ধেক খাওয়া ফলমূল না খেলে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। তাই এই বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়ায় সহায়তা করছে জাপান। বাংলাদেশে নিযুক্ত দেশের রাষ্ট্রদূত ইয়াওয়ামা কিমিনোরি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে বিদায়ী সাক্ষাৎ করে কথা জানান। বঙ্গভবনে অনুষ্ঠিত সাক্ষাতে জাপানকে বাংলাদেশের সর্ববৃহৎ উন্নয়ন সহযোগী উল্লেখ করে বিভিন্ন মেগা প্রকল্পের সহায়তার জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। একই সাথে বাংলাদেশের ICT, চিকিৎসা সরঞ্জাম, পর্যটন সহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে দেশটির বিনিয়োগকারীদের আহ্বান জানান তিনি। এ সময় দায়িত্ব পালনের সার্বিক সহযোগিতা করায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে ধন্যবাদ জানান রাষ্ট্রদূত ইয়াওয়ামা কিমিনোরি। সরকারের নির্দেশনা মেনে রাতেই টঙ্গীর ইজতেমা মাঠ ছেড়েছে মাওলানা সাদের অনুসারীরা। অবকাঠামো ও মাল সামানা রক্ষণাবেক্ষণের জন্য শুধুমাত্র জুবায়েরপন্থী 5 শতাধিক সাথী অবস্থান করছেন ময়দানে। এদিকে কাল থেকে বন্ধ থাকা টঙ্গীর কামারপাড়া স্টেশন রোড বেলা 11টা নাগাদ যান চলাচলের জন্য খুলে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ জানায়, গতকাল তাবলিগের দুপক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। টঙ্গীর ইজতেমার ময়দান থেকে ফিরে আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান।
তাবলিগ জামাতের দুপক্ষের সংঘর্ষের পর সরকারের নির্দেশে বুধবার রাত ৮টার মধ্যেই টঙ্গীর ইজতেমা ময়দান ছাড়েন সাদপন্থী সহ সকল মুসল্লি। তবে অবকাঠামো রক্ষণাবেক্ষণের জন্য জুবায়েরপন্থী ৫০০ জনকে ময়দানে অবস্থানের অনুমতি দেওয়া হয়। আসলে আমরা এখানে কোনো মাঠ দখল করার কিছু নাই আমাদের। এখানে আমরা আসছি আমাদের মালগুলা যেই করছে ক্ষতি করছে এই মালগুলাকে আমরা হেফাজত করার জন্য আসছি। উপদেষ্টা থেকে বলছে যে ৫০০ লোক এসে আপনারা ওনাদের আর্মিদের কাছ থেকে বুঝে নেন। এদিকে সংঘর্ষের পর থেকে টঙ্গীর কামারপাড়া স্টেশন রোড এলাকায় যান চলাচল বন্ধ রাখেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফলে দুর্ভোগে পড়েন স্থানীয় ব্যবসায়ী ও কর্মজীবী মানুষ। আমরা সবসময় এই রাস্তা ব্যবহার করি বলতে আমি গাড়ির কাজ করি, এখানে যাইতেছি মানে গাড়ি সামান আনা লাগে, এখন বলতেছে আবার যাওয়া যাবো না। আমাদের কম্বলের ব্যবসা, আমাদের দোকান বন্ধ, যাইতে পারি না, তার আটকায় দিতেছে। তো এখন আমি যাচ্ছিলাম যে কোনো আমার ফ্যামিলির বাজার সদাই করার জন্য কাজের ক্ষেত্রে, তো এখন যাইতে পারতাছি না। পুলিশ জানায় সংঘর্ষে হতাহতের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। কেউ মামলা করতে চাইলে সর্বাত্মক সহযোগিতার কথাও জানান তারা। তাদের পরিবারের পক্ষ থেকে কেউ আমাদের কাছে মানে আইনগত সহায়তার জন্য কোনো আসেনি, অভিযোগ নিয়ে আসেনি। এদিকে বেলা ১১টায় ১৪৪ ধারা তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, টঙ্গী, গাজীপুর। হেফাজত নেতা মামুনুল হক ও রাজনৈতিক বিভিন্ন পক্ষ উদ্দেশ্যমূলকভাবে তাবলিগের মধ্যে বিভক্তি সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন মাওলানা সাদপন্থীর অনুসারীরা। রাজধানীর মিরপুরের সংবাদ সম্মেলনে তারা বলেন, তৃতীয় পক্ষকে না সরালে কখনোই এই সমস্যার সমাধান হবে না, বরং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে। একই সাথে বিশ্ব ইজতেমা ও কাকরাইল মসজিদে সাদপন্থীদের নির্বিঘ্নে কার্যক্রম চালাতে দেওয়া সহ সরকারের কাছে বেশ কয়েকটি দাবি জানান তারা। বাংলাদেশে এই অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়ার একমাত্র কারণ হচ্ছে এইটা রাজনৈতিক ওলামায়ে কেরাম এবং হস্তক্ষেপ এই তাবলীগের মধ্যে। আজকে যদি আমরা এবং জুবায়েরপন্থী শীর্ষ মুরব্বীদের সাথে এক টেবিলের মধ্যে আমরা বসতাম, আমি হলফ করে বলতে পারি ১ মাসের মধ্যে তাবলীগের এই সমস্যা সমাধান হয়ে যাবে। কিন্তু যতদিন পর্যন্ত মাওলানা মামুনুল হক সাহেবের মতো তাদেরকে যদি এই তাবলীগে হস্তক্ষেপ করতে বন্ধ করতে না দেওয়া হয়, বাংলাদেশের এই সমস্যা ১০০ বছরেও সমাধান হবে না। নিরাপদ সড়ক তৈরিতে বিগত সরকারের মতো অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত কোনো কঠোর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছে নিরাপদ সড়ক আন্দোলনের কেন্দ্রীয় কমিটি নিসআ। জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কমিটির নেতৃবৃন্দ বলেন, চালকের পাশাপাশি পথচারীদের সড়কের প্রতীক, চিহ্ন ও আইন সম্পর্কে সঠিক জ্ঞান থাকতে হবে। বর্তমানে বাইক দুর্ঘটনা সবচেয়ে বেশি ঘটায় বাইকারদের আইন, লেন, গতিসীমা ও হেলমেটের ব্যবহার করতে হবে বলেও জানান তারা। একটি নিরাপদ জীবনযাপনের জন্য নিরাপদ সড়ক স্থাপন করাই তাদের সংগঠনের মূল উদ্দেশ্য। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। নতুন ড্যাপের কারণে আবাসন খাত মুখ থুবড়ে পড়েছে বলে অভিযোগ করেছে আবাসন খাতের সংগঠন রিহাব। আবাসন মেলা ২০২৪ উপলক্ষে রাজধানীর সিডাপে আয়োজিত সংবাদ সম্মেলনে রিহাব সভাপতি ওয়াহিদুজ্জামান বলেন, ড্যাপের নকশা অনুযায়ী রাজধানীর বিভিন্ন এলাকায় ভবনের উচ্চতা কমানো হলেও সরকারি প্রকল্প এবং কিছু এলাকায় তা অপরিবর্তিত রয়েছে, যা সংবিধান পরিপন্থী ও বৈষম্যমূলক বলে মনে করেন আবাসন খাতের ব্যবসায়ীরা। সংবাদ সম্মেলনে রিহাব সভাপতি আরও বলেন, ব্যক্তি ও বাণিজ্যিক খাতে চাহিদা থাকলেও নতুন বৈষম্যমূলক ড্যাপের কারণে আবাসনের যোগান কমেছে। এ অবস্থায় এ খাতে গতি আনতে ড্যাপ সংশোধনের দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৩ থেকে ২৭ ডিসেম্বর রাজধানীর আগারগাঁও বিআইসিসিতে অনুষ্ঠিত হবে রিহাব মেলা। এতে অংশ নিচ্ছে আবাসন ও সহযোগী খাত সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান। এবারে পার্টেক্স খেলার খবর। টি-20 সিরিজে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশের লক্ষ্য বাংলাদেশের। তবে টাইগারদের জন্য এবারের ক্যারিবিয়ান সফরটা অম্লমধুরী বলা যায়। টেস্ট সিরিজ ড্র করার পর প্রত্যাশা বেড়েছিল ওয়ানডে সিরিজকে ঘিরে, কিন্তু ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হয়ে হতাশ টাইগাররা। তবে টি-20তে পাল্টে যায় চিত্র। দুইবারের টি-20 বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথম 2 ম্যাচ জিতে সিরিজটা নিজেদের করে নিয়েছে আগেই। এবার ক্যারিবীয়দের হোয়াইট ওয়াশ করার লক্ষ্য ফিল সিমন্সের দলের। সেন্ট ভিনসেন্টে আগামীকাল বাংলাদেশ সময় ভোর 6টায় শুরু হবে ম্যাচটি।
বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার অনুমতি পেয়েছেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া ভিডিও বার্তায় হামজা জানিয়েছেন বাংলাদেশে খেলতে তর সইছে না তার। বাংলাদেশ দলে খেলতে পারার বিষয়টি নিশ্চিত হওয়ার পর হামজার ক্লাব লেস্টার সিটি তাদের ফেসবুক পেজে হামজার বাংলাদেশ জাতীয় দলের পতাকা হাতে একটি ছবি পোস্ট করেছে। প্রথম বাংলাদেশি হিসেবে 2017 সাল থেকে হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে আসছেন। Hi everyone, it's Hamza here. I'm so happy everything's over the line. I can't wait to be playing for Bangladesh and hopefully see you guys soon. Bye. শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। যৌথ বাহিনীর 3 ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানে কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিম্মিরা মুক্ত, 3 ডাকাত আটক, 18 লাখ টাকা ও 4টি খেলনা পিস্তল উদ্ধার। ঢাকার সাথে ইসলামাবাদের সম্পর্ককে এগিয়ে নিতে পাকিস্তানকে 71-এর অমীমাংসিত সমস্যা সমাধানের আহ্বান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের। ভোটের তারিখ না দিয়ে প্রধান উপদেষ্টার নির্বাচন সংক্রান্ত বক্তব্য স্পষ্ট, দাবি বিএনপির। জনপ্রত্যাশা অনুযায়ী নেতাকর্মীদের কাজ করার আহ্বান তারেক রহমানের। এবং জাতীয় পরিচয়পত্র সংশোধনকে কেন্দ্র করে ঘুষ লেনদেনের চক্র দুদকের জালে, আগামী 3 মাসের মধ্যে সংশোধিত হবে প্রায় 4 লাখ এনআইডি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।